আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন লাইভ ক্লাসে। তো আমরা আজকে চলে এসেছি তোমাদের এইচএসসি 26-এ যারা শিক্ষার্থী রয়েছে এবং যারা 25-এর আছে তোমাদের জন্য আজকে এই ফ্রি লাইভ ক্লাস ইকোনমিক্সের প্রথম পত্রের দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় লেকচারে। তো তোমরা যারা 26-এর এবং 25-এর শিক্ষার্থী রয়েছে তোমরা এই ক্লাসটা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই শেয়ার করতে পারো যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। একটু কষ্ট দিব, ঠিক আছে? তো একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবা, বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু মেনশন করে দিবা যাতে সবাই দ্রুত চলে আসে। আমরা গত ক্লাসে এই চ্যাপ্টারে বা এই লেকচারে আমরা গত ক্লাসে কিছু অংশ আলোচনা করেছিলাম, কেমন? এবং আজকে আমরা এর বাকি অংশগুলো আলোচনা করব। আমাদের সাথে যারা যুক্ত হচ্ছে একটু প্রথমে সবাই ক্লাসে একটু মানে আপন ভেবে সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবা। এরপরে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ, খুব শীঘ্রই শুরু করে দিব, এক্সট্রা কথা বলবো না। খুব ভালো করে আমরা আজকে যে টপিকটা পড়বো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইচএসসি পরীক্ষায় এই টপিক থেকে আজকে আমি যা পড়াবো এই টপিক থেকে হুবহু একটা থেকে ইনশাআল্লাহ আসবে প্রত্যেকটা পরীক্ষায়। সেটা হোক তোমার এইচএসসির বোর্ড পরীক্ষা, সেটা হোক তোমার কলেজের পরীক্ষা, যে কোনো পরীক্ষা কিন্তু এই টপিক থেকে একটা প্রশ্ন তোমার সবসময় আসে। সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা থেকে। আজকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার ইনস এন্ড আউট একদম ক্লিয়ার আলোচনা করব, সবকিছু আলোচনা করব, একদম সুন্দর করে আমরা বোঝার চেষ্টা করব এই টপিকটা। অনেকে এই টপিকটা সামান্য 19-20 বা চিত্র ভালো করে আঁকতে না পারার কারণে তোমাদের ফুল মার্কসটা থাকে না। তো আমরা কিভাবে তোমাদের ফুল মার্কসটা থাকবে সেই বিষয়টাও দেখাবো ইনশাআল্লাহ। তোমরা যারা যুক্ত হচ্ছে সবাই একটু দ্রুত করে ক্লাসে শেয়ার করে দাও, মেনশন করে দাও বন্ধু বান্ধব যারা আছে, যাতে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে। রাশেদ আমাদের সাথে রয়ে আছে। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারহিন আমাদের সাথে রয়েছে। ফারহিন বলছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে আকি দেবনাথ আমাদের সাথে রয়েছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাশেদ বলছে 10 মিনিট লেট কেন? আচ্ছা, একটু লেট হয়ে গেছে আসলে, ক্লাস শুরু করতে করতে কেমন সবকিছু ঠিক করে শুরু করতে একটু লেট হয়ে গেছে, সরি ফর দ্যাট। ফারহানা ইয়াসমিন বলেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ফাতেমা জান্নাত আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। ফাহিম রয়েছে, সরি ফারহিন, ফারহিন, হ্যাঁ স্যার আপনার ফ্রি সাইকেল কোর্সের রুটিনে আজকে হিস্ট্রি ক্লাস ছিল, আজকে হিস্ট্রি ক্লাস হচ্ছে না এই জন্য, কারণ হচ্ছে আমাদের হিস্ট্রি ইনস্ট্রাক্টর উনি হচ্ছে আজকে তোমাদের যারা ভার্সিটি অ্যাডমিশনের স্টুডেন্ট রয়েছে বা যারা 24-এ পরীক্ষার্থী তাদের হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে ক্লাস নিবে, যার কারণে এই ক্লাসটা নিতে পারছে না। তো আমি নিয়ে নিচ্ছি, সমস্যা নেই, আরেকদিন নিয়ে নিবে হিস্ট্রি ক্লাস। আলিজা, ওকে আলিজা আমাদের সাথে রয়েছে, সালাম দিয়ে আছে আমাদের সাথে। আহ আব্দুস সালাম আমাদের সাথে রয়েছে, স্যার শুধু ইকোনমিক্সে কোর্স হবে আনবেন কলেজে পরীক্ষা সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায়। আচ্ছা, আমাদের হচ্ছে শুধু সেকেন্ড ইকোনমিক্সের কোর্স হচ্ছে 25-এর আছে, 26-এর আমাদের অল সাবজেক্টের কোর্স শুরু হচ্ছে। অ্যাডভান্স ব্যাচটা শুরু হচ্ছে এই 10 তারিখ থেকে, এই মাসের 10 তারিখ থেকে আমাদের অ্যাডভান্স ব্যাচটা শুরু হবে। অলরেডি আমাদের সাথে অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, আমরা একদম ঠিক টাইমে শুরু করে দেবো ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে অ্যাডভান্স থাকতে চাও তোমাদের কলেজের পরীক্ষাগুলোতে, আমাদের এই অ্যাডভান্স ব্যাচে যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু মানে প্রত্যেকটা কলেজের যারা শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত থাকে সবাই কিন্তু প্রতিটা তাদের কলেজে কিন্তু টপ করে থাকে প্রতি বছরই। তো তোমরা যারা আছো, তোমরা যারা 26-এর আছো আর কি, আমাদের এই অ্যাডভান্স ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। অ্যাডভান্স ব্যাচে আমাদের হচ্ছে এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা সরাসরি কল করতে পারো অথবা আমাদের পড়ালেখা পেজে তোমরা মেসেজ দিয়ে এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। ইয়াসিন আয়াস আমাদের সাথে রয়েছে, আসসালাম দিয়ে আছে আমাদের সাথে রয়েছে। স্বাগতম কুমার দাস আমাদের সাথে রয়েছে। আদাব স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের সবার দা মেহেদি রয়েছে, সালাম দিয়েছে। ওকে ফাইন, আমাদের সাথে রয়েছে আচ্ছা ফাহিম আমাদের সাথে। ফাহিম বলছে পড়াশোনায় মন বসানো কি করতে হবে? পড়াশোনায় মন বসানোর জন্য কি করতে হবে? তোমাদেরকে মন স্থির করতে হবে, তাই না? পড়াশোনা না করলে তো আসলে কোনো গতি নাই, বিশেষ করে ছেলেদের। ফাহিম, ছেলেদের ক্ষেত্রে বলছি, যতদিন পর্যন্ত পড়াশোনা তুমি এখন না করলে তোমাকে ভার্সিটি অ্যাডমিশন করতে হবে, ভার্সিটি অ্যাডমিশন না করলে তোমাকে চাকরি পরীক্ষার সময় করতে হবে। তার মানে ছেলেদের পড়াশোনা করতেই হবে বাধ্যতামূলক, বুঝছো? ছেলেদের বাধ্যতামূলক চাকরি, সরি চাকরির জন্য বা বলতে পারো পড়াশোনা করতে হবে। আম, সীমা আমাদের সাথে রয়েছে। স্যার শুধু কি ফার্স্ট পেপার পড়াবেন ইকোনমিক্স এর? না, আমরা হচ্ছে অ্যাডভান্স ব্যাচে, অ্যাডভান্স ব্যাচ যেটা 26-এ সেই ব্যাচে আমরা ফার্স্ট পেপার পুরোটাই পড়াবো, প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট পেপারটা পড়াবো। এরপর আমাদের আবার নতুন ব্যাচ আসে যেখানে আমরা ফার্স্ট পেপার দুটো ব্যাচে পড়ে, সেটা হচ্ছে গোল্ডেন ব্যাচ, সেটা এরপরে আসে আর কি। তোমরা যারা যুক্ত হয়েছে সবাইকে ক্লাসে শেয়ার করে জাস্ট কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো দ্রুত। জাস্ট ক্লাসটা একটু শেয়ার করে দাও, নিজের ওয়ালে শেয়ার করো, একবার নিজের ওয়ালে শেয়ার করে দাও, এরপর হচ্ছে শেয়ার ডান লিখবা।
সানিয়া ফারজানা রয়েছে, সালাম দিয়ে আছে। আমাদের সাথে রয়েছে ফাহিম। ফাহিম বলছে শাকিল স্যারের ক্লাস বেস্ট। আচ্ছা শাকিল স্যার তোমাদের 24-এ যারা অ্যাডমিশন আছে তাদের ক্লাস নিয়েছে একটু আগেই। তারপর হচ্ছে তৌফিক আমাদের সাথে রয়েছে ঠাকুরগাঁও থেকে, দেখতে পাচ্ছে ক্লাস করতেছে স্যার। ওকে, সবাই একটু ক্লাসে শেয়ার করে নিজের ওয়ালে শেয়ার করে দাও। ক্লাস শেষ হলে তুমি ডিলিট করে দিও, কোনো সমস্যা নাই, ঠিক আছে? অন্ততপক্ষে আপাতত এখন শেয়ার করে দাও, পরবর্তীতে তুমি ডিলিট করে দিতে পারবে, কোনো প্রবলেম নাই। জাস্ট একটা শেয়ার করে তুমি হচ্ছে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে। যারা আছে সবাই একবার জাস্ট শেয়ার করে দাও। রাশেদ বলেছে সিলেবাস শেষ করতে কতদিন লাগবে? ফার্স্ট পেপার আমরা অ্যাডভান্স বেসে ফার্স্ট পেপার শেষ করতে আমাদের 4 মাস বা 5 মাস সময় লাগে। যেহেতু তোমাদের ফুল সিলেবাস, হয়তো সেখানে একটু বেশি লাগতে পারে সময়। এটা কোনো ফ্যাক্ট না, যতদিন সময় লাগুক না কেন আমরা কিন্তু পুরোটাই তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? সীমা সাহা আমাদের সাথে রয়েছে। স্যার কোর্সটা টাকায় একটু এটা কবে শুরু হবে? আচ্ছা বুঝি নাই স্যার, কোর্সের কোর্স কত টাকা আর কবে শুরু হবে? কোর্স শুরু হবে, অ্যাডভান্স ব্যাচ শুরু হবে এই মাসের 10 তারিখ থেকে, এবং কোর্স ফি হচ্ছে তোমাদের জন্য এখন কোর্স ফি হচ্ছে 1999 টাকা। অ্যাকচুয়ালি কোর্স ফি হচ্ছে আমাদের এই কোর্সে 1999 টাকা হচ্ছে। আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 1999 টাকা। বাট হচ্ছে তোমরা আমাদের ডিসকাউন্ট চলতেছে এখন, এখন তোমরা এই কোর্সে ভর্তি হতে পারবা 1599 টাকা দিয়ে। ফার্স্ট ক্লাস পুরোটা কভার হয়ে যাবে অল সাবজেক্টে, ব্যবসা শিক্ষা মানবিকের। ওকে, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবা, শেয়ার করে শেয়ার ডান লিখো। স্বাগতম বলছে আদাব স্যার ফ্রম বিবিয়ানা মডেল কলেজ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সুমু। সুমু বলছে ওকে, মেনশন করেছে, ধন্যবাদ। শেয়ার ডান বলছে আমাদেরকে আকি দেব শেয়ার ডান বলছে থ্যাংক ইউ। রাশিদ বলছে স্যার এসএসসি 26-এর নাম কি গোল্ডেন ব্যাচ? না, এসএসসি 26-এর যেটা সেটা হচ্ছে অ্যাডভান্স ব্যাচ। অ্যাডভান্স ব্যাচ শুরু হচ্ছে, বুঝছো? এসএসসি 26 হচ্ছে অ্যাডভান্স ব্যাচ, আর যারা 25-এর আছে তাদের জন্য হচ্ছে গোল্ডেন ব্যাচ। তাদের জন্য গোল্ডেন ব্যাচ চলতেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে ফার্স্ট পেপারটা পড়াবো এই কোর্সে, সেকেন্ড পেপারটা আমরা নেক্সট কোর্সে পড়াবো, ঠিক আছে? চলো আমরা শুরু করে দিচ্ছি। তোমরা একটু ক্লাসে শেয়ার করো, একজনও শেয়ার করো না, আমি দেখছি একজনও শেয়ার করো নাই। কেমন কেমন মানুষ দেখো তোমরা, তোমাদের জন্য কত কষ্ট করতেছে আর তোমরা একটু শেয়ার করতে পারতেছো না। আমরা একটু বলে আসি আমি তোমাদেরকে গত ক্লাসে আমি কি পড়াইছিলাম। আমরা অর্থনীতি কাকে বলে সেটা একটু সংক্ষিপ্তভাবে পড়েছিলাম। এরপর আমরা পড়েছি অর্থনীতিতে প্রাথমিকভাবে দুইটা সমস্যাকে চিহ্নিত করেন অর্থনীতিবিদরা। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, আর একটা হচ্ছে নির্বাচন। আবার বলছি, প্রাথমিকভাবে অর্থনীতিবিদগণ দুটো সমস্যা চিহ্নিত করে, দুষ্প্রাপ্যতা আর একটা হচ্ছে নির্বাচন। এই নির্বাচন সমস্যা সমাধানের জন্য আমাদের দুইটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। এক নাম্বার হচ্ছে সুযোগ ব্যয়, আর দুই নাম্বার হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমি আবার বলছি যে এই নির্বাচন সম্পর্কে বা নির্বাচন সমস্যা সমাধানের জন্য আমাদের দুটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। এক, সুযোগ ব্যয়, দুই নম্বর হচ্ছে উৎপাদন সমানা রেখা। চলো আমরা এই উৎপাদন সমানা রেখাটাই, আমরা সুযোগ ব্যয়টা গত ক্লাসে আমরা আলোচনা করেছি, আজকে আমরা করবো উৎপাদন সমানা রেখা। একদম সহজ ভাষায় উৎপাদন সমানা রেখাটা কি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, আমি হোয়াইট বোর্ডে যাবো, এবং সেখানে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো এটা আহ মানে উৎপাদন সমানের রেখাটা আসলে কি। তো দেখো সবাই আমার সাথে একটু, সবাই দেখো। তো আমাদের আমাদের টপিকের নাম হচ্ছে উৎপাদন সমানা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো, এই যে উৎপাদন সমানা রেখা আমরা বলতেছি, বা যেটাকে বলা হয় পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলা হয়। তো এই রেখাটার মানে আসলে কি, আমি যদি তোমাদেরকে একটু বলি যে আমি এই এখানে একটা রেখা আঁকতেছি। এই রেখাটার দুই পাশে, এখানে আমি এক দ্রব্য উৎপাদন করতেছি, ভূমি অক্ষে এক দ্রব্য ধরে, উপর আমি ওয়াই দ্রব্য ধরে আমি উৎপাদন করব। তো এই উৎপাদন করার জন্য আমাকে একটা জমি দেওয়া হলো, এটা একটা জমি। এই জমির মধ্যে আমি উৎপাদন করব কেমন, এক দ্রব্য আর ওয়াই দ্রব্য। এই জমির মধ্যে আমি যদি এক দ্রব্য উৎপাদন করি, সাপোজ এই পুরো জমিটার মধ্যে আমি যদি এক দ্রব্য উৎপাদন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের পুরো জমির মধ্যে এক দ্রব্য উৎপাদন করলে, মনে করো যে আহ আর এদিকে ওয়াই দ্রব্য ধরতেছি, এই পুরো জমির মধ্যে এক দ্রব্য উৎপাদন করলে উৎপাদন হয় মনে করো 150। এক দ্রব্য উৎপাদন করলে এক দ্রব্যের উৎপাদন 150 হয়, তখন হচ্ছে কোনো ওয়াই দ্রব্য থাকে না, ওয়াই দ্রব্য 0 হয়। কেমন? আবার আমি চাচ্ছি যে না, আমি কিছু এক দ্রব্য উৎপাদন কিছুটা কমিয়ে দিব, ওয়াই দ্রব্যের উৎপাদন একটু বাড়িয়ে দিব। ওই যে গত ক্লাসে আমরা সুযোগ ব্যয় পড়েছিলাম, মনে আছে? সেই সুযোগ ব্যয়ের মতোই এটা, সুযোগ ব্যয়ের মতোই, ঠিক আছে? তাহলে চলো দেখি। শেয়ার ডান বলছে, যারা যারা শেয়ার করছো অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যারা যারা শেয়ার করছো।
তাহলে এই জমির মধ্যে আমরা এক দ্রব্য একটু কমিয়ে দিলাম, ওয়াই দ্রব্য বাড়াবো। তাহলে মনে করো এক দ্রব্যের উৎপাদন আমরা করলাম 140, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন হচ্ছে 50, অর্থাৎ ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করছে, এক দ্রব্যের উৎপাদন একটু কমাই দিচ্ছি। আবার আমি মনে করি যে না, আমি হচ্ছে এক দ্রব্যের উৎপাদন এবং ওয়াই দ্রব্যের উৎপাদন দুটোই সেম করব, অর্থাৎ এক দ্রব্যের উৎপাদন হচ্ছে 100 মনে করো, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন মনে করো যে 100। আবার আমি চাচ্ছি যে না, এই জমির মধ্যে আমি এই এক দ্রব্যের উৎপাদনটা একদম কমিয়ে দিব, ওয়াই দ্রব্যের উৎপাদনটা আরো বাড়িয়ে দিব। তার মানে এক দ্রব্যের উৎপাদনটা মনে করো আমি 50 তে নিয়ে আসলাম, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন হচ্ছে আমরা 140 মনে করো উৎপাদন করলাম। আবার মনে করো যে না, আমি এখানে ওয়াই দ্রব্যই উৎপাদন করবো, এক দ্রব্য টোটালি উৎপাদন করবো না। তার মানে এক দ্রব্য উৎপাদন মনে করো 0, ওয়াই দ্রব্যের উৎপাদন মনে করো যে তখন 150। বিষয়টা লক্ষ্য করো, এখানে আমি এই জমিটার মধ্যে আমার কাছে একটা নির্দিষ্ট জমি আছে, আমার কাছে একটা নির্দিষ্ট সম্পদ আছে, এটাই হচ্ছে জমি আমার, এই জমিটা। তো এই জমির মধ্যে আমি কি করতেছি, দুইটা দ্রব্য উৎপাদন করতেছি, একটা হচ্ছে এক দ্রব্য, একটা ওয়াই দ্রব্য, বিভিন্ন সংমিশ্রণে। কিভাবে? এই নির্দিষ্ট পরিমাণ এই জমিটা এবং হচ্ছে এই জমির মধ্যে যে আমি চাষ পদ্ধতি ব্যবহার করতেছি সেটাও আবার স্থির। আমি সবসময় একই পদ্ধতি ইউজ করতেছি, অর্থাৎ আমি মনে করো যে সবসময় তোমার হচ্ছে কি করতেছি, যে নাঙ্গল দিয়ে চাষ করতেছি, অথবা আমি সবসময় পাওয়ার টিলার দিয়ে চাষ করতেছি। এই দুটো দ্রব্য যখন আমি উৎপাদন করতেছিলাম তখন আর কি, অর্থাৎ এই জমি এবং চলতি যে প্রযুক্তি সেটা স্থির রেখে আমি এই দুটা দ্রব্যের বিভিন্ন ভাবে আমি উৎপাদন করতে পারি। একটা হচ্ছে আমি এক দ্রব্য 150 হলে ওয়াই দ্রব্য 0, এই সংমিশ্রণ আমি উৎপাদন করতে পারি। একটা সংমিশ্রণ এটা, যে এটা একটা সংমিশ্রণ হইতে পারে, এটা আরেকটা সংমিশ্রণ হইতে পারে, এটা আরেকটা সংমিশ্রণ হইতে পারে, এটা আরেকটা সংমিশ্রণ, এটা আরেকটা সংমিশ্রণ। তার মানে আমি ওই দুটো দ্রব্য বিভিন্ন ভাবে বিভিন্ন মিশ্রণ আমি ইউজ করে উৎপাদন করতে পারি। তাহলে ওই মিশ্রণগুলো যে আমি এখানে দেখাই, আমি যদি বলি এক দ্রব্যের উৎপাদন, সাপোজ এক দ্রব্যের উৎপাদন মনে করো যে x1, তখন আমি যদি বলি ওয়াই দ্রব্যের উৎপাদন কত, সাপোজ সেটা হচ্ছে y1, এবং সেই বিন্দুটা হচ্ছে এ বিন্দুতে আমরা তাহলে উৎপাদন করতে পারি। আবার আমি যদি চাই যে না, আমি এক দ্রব্য একটু বাড়াই উৎপাদন করব, ওয়াই দ্রব্য একটু কমা উৎপাদন করব, মনে করো যে আমরা এখানে এই বিন্দুতে এক দ্রব্য উৎপাদন আমি বৃদ্ধি করলাম, ওয়াই দ্রব্যের উৎপাদন আমি কি করলাম, একটু কমিয়ে দিলাম, আমি চাইলে বি বিন্দুতে উৎপাদন করতে পারি। এভাবে করে এই রেখাটার মধ্যে আমি অনেকগুলো বিন্দু আঁকতে পারি, মনে করো এভাবে আঁকতে পারি। এখানে আমাদের এক দ্রব্য ওয়াই দ্রব্য, এটা y1, এটা y2 ধরেছিলাম, এটা y3 মনে করো, আর এখানে হচ্ছে এটা হচ্ছে x2 বলেছে আমরা, এটা মনে করো x3। অর্থাৎ আমি চাইলে এই সি বিন্দুতে, অর্থাৎ y3 এবং x3 এই সংমিশ্রণে কিন্তু আমি উৎপাদন করতে পারি। তো এই রেখাটাকে বলা হয় আসলে উৎপাদন সমান রেখা বা পিপিসি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে আমি যদি সংজ্ঞা বলি যে এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কাকে বলে, তাহলে আমরা এভাবে বলবো যে একটি নির্দিষ্ট, আমরা এভাবে বলবো যে একটি নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণ দুইটা দ্রব্য আমরা যদি উৎপাদন করি, এভাবে আমি একটু তোমাদেরকে সংখ্যাটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। একটু ওখান থেকে বলি। দেখো এখানে লেখা আছে উৎপাদন সমানা রেখা হলো, দেখো উৎপাদন সমানা রেখা হলো, উৎপাদন সমানা রেখা হলো এমন একটি রেখা যেই রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের, মানে যেটা আমরা উৎপাদন করতে পারবো, দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। তাহলে আমরা বলতে পারি যে উৎপাদন সমানা রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং কি চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। এই যেখানে রেখাটা আছে দেখলে তোমরা বুঝবা, এই রেখাটা হচ্ছে উৎপাদন সমানা রেখা, যেখানে আমরা এমন একটা রেখাকে বোঝাচ্ছি যে এই রেখাটার নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি, অর্থাৎ এই রেখাটার মধ্যে আমরা যে উৎপাদনটা করতেছি x দ্রব্য আর y দ্রব্য, সেটা একটা জমির মধ্যে, এবং সেই জমির মধ্যে আমরা উৎপাদন পদ্ধতি সবসময় সেম রাখবো। সেই অবস্থায় দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য যে সংমিশ্রণ, দুটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্য আছে যে দ্রব্যটা আমি উৎপাদন করতে পারবো, সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। অর্থাৎ এখানে আমি চাইলে ওয়াই দ্রব্য y1, x দ্রব্য x1 এই সংমিশ্রণ উৎপাদন করতে পারি, আমি তাহলে বি তে অর্থাৎ y2 এবং x2 এই সংমিশ্রণ উৎপাদন করতে পারি, আমি তাহলে এখানে যে x3 অর্থাৎ x দ্রব্য বেশি y দ্রব্য একদম কম উৎপাদন করতে পারি, এই সংমিশ্রণ আমরা উৎপাদন করতে পারি, সেটাকে বলা হয় পিপিসি কার্ভ বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তাহলে আমরা এক কথা একটু সুন্দর করে সবাই মুখস্থ করে ফেলি দ্রুত করে। আমরা সবাই মুখস্থ করব যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, দ্রুত করো।
উৎপাদন সীমানা রেখা কাকে বলে, এই সংজ্ঞাটা একটু মুখস্থ করো, এটা পরীক্ষা আসবে। উৎপাদন সীমানা রেখা কাকে বলে, দ্রুত দ্রুত মুখস্থ করে আমাকে ডান লিখবা কমেন্ট বক্সে, সবাই করবা, সবাই মুখস্থ করে ডান লিখো কমেন্ট বক্সে। উৎপাদন সীমানা রেখা কাকে বলে, দ্রুত মুখস্থ করে ডান লিখবা কমেন্ট বক্সে। রিয়া রয়েছে, মেনশন করেছে, ধন্যবাদ। হ্যাঁ, পিপিসি মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই যে তোমরা আনসার করতে পারতেছো। প্রীতম বলেছে স্যার পিপিসি কি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলা হয় পিপিসি, এটাকে পিপিএফ ও বলা হয়, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলা হয়। ওকে, আমরা সবাই একটু সবাই দ্রুত দ্রুত একটু সবাই মুখস্থ করে নাও, ডান লিখবা, মুখস্থ হলে ডান লিখবা, মুখস্থ হয়ে গেলে ডান লিখবা দ্রুত। আখি দেবনাথ বলছে ডান্সার, স্বাগতম কুমার বলছে ডান্সার, ওকে। সামিহা নূর বলেছে ডান, স্বাগতম বলছে ডান, ওকে। আঞ্জুমান আভা বলেছে ডান, ইয়াসমিন আমাদেরকে বলেছে মেমোরাইজিং ডান, ওকে। তারপর হচ্ছে স্বাগতম বলেছে ডান্সার, ওকে। তাহলে আমরা উৎপাদন সীমানা রেখা কাকে বলে সেটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা উৎপাদন সীমানা রেখা তো করব, এই উৎপাদন সীমানা রেখাটা আমরা আঁকবো আর কি, আঁকার জন্য আমাদের একটা সূচি থেকে আমাদের আঁকতে হয়। এর আগে এখানে কয়েকটা লাইন লিখতে একটু দেখো, বলছে উৎপাদন সীমানা রেখা সীমানা দ্বারা সীমিত সম্পদের গণ্ডির মধ্যে উৎপাদন চালিয়ে যাওয়ার বিষয়টিকে বোঝানো হয়ে থাকে। ইচ্ছে করলেই আমি খুশি মতো বা আমি যত ইচ্ছে তত উৎপাদন করতে পারবো না, আমরা এই দুইটা দ্রব্যের কিন্তু সর্বোচ্চ এই রেখাটা পর্যন্ত বা ততটুকু পর্যন্ত উৎপাদন করতে পারবো, তার চেয়ে কিন্তু বেশি উৎপাদন করতে পারবো না। সর্বোচ্চ লিমিট কিন্তু সেটা উৎপাদন সীমানা রেখার দ্বারা বোঝানো হয়, যে আমি সর্বোচ্চ এই দুটার মধ্যে কত লিমিট আমি উৎপাদন করতে পারবো সেটা। ওকে, চলে আসি আমরা উৎপাদন সীমানার সূচি। এই উৎপাদন সীমানার সূচি থেকে আমরা কি করব, আমরা হচ্ছে রেখা আঁকবো। তবে আমরা উৎপাদন সীমানার সূচিটা এখানে একটু দেখে নিই। এখানে দেখো প্রথম বলতে যে এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে 0, 10, সরি 50, 100, 140, 100, 200, 150। অন্যদিকে ওয়াই দ্রব্যের উৎপাদন আমাদের বলেছে 150, 140, 150, 0। তার মানে এক্স দ্রব্যের উৎপাদন যখনই বৃদ্ধি পাচ্ছে, ওয়াই দ্রব্যের উৎপাদন আস্তে 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 কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। এবং এখানে সম্ভাবনা আছে, সম্ভাবনা হচ্ছে এ বি সি ডি যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলোর কথা বলা হচ্ছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা এই সূচিটা আমি একটু তোমাদেরকে হোয়াইট বোর্ডেই করাই, হোয়াইট বোর্ডে নিয়ে গিয়ে আমরা সেখানেই করব, ঠিক আছে? চলো আমরা করি, আমরা হোয়াইট বোর্ডে করবো এটা। তো আমি সূচিটা এখানে করতেছি, যেটাকে আমরা উৎপাদন সম্ভাবনা সূচি বলি আর কি, কেমন? চলো আমরা এখানে লিখবো উৎপাদন সম্ভাবনা সূচি, উৎপাদন সম্ভাবনা সূচি। তো এই উৎপাদন সমানুর সূচির মধ্যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো উৎপাদন সমানুর সূচি হচ্ছে, আমরা একটা সূচি করব, যে সূচির মধ্যে আমাদের দুইটা দ্রব্য উৎপাদন দেওয়া থাকবে আর একটা মিশ্র দেওয়া থাকবে অথবা সম্ভাবনা দেওয়া থাকবে। এখানে আমরা ধরলাম এক্স দ্রব্য, এখানে আমরা ধরলাম ওয়াই দ্রব্য, এবং আমরা হচ্ছে এভাবে করি, এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে 150 হলে, তারপর হচ্ছে 140 হলে, তারপর হচ্ছে 100 হলে, 50 হলে, এরপর হচ্ছে 0 হলে। অন্যদিকে ওয়াই দ্রব্য উৎপাদন, এটা যখন এক দ্রব্য 150, ওয়াই দ্রব্য তখন মনে করো যে 0। এক দ্রব্য যখন উৎপাদন হ্রাস পাচ্ছে, ওয়াই দ্রব্য বৃদ্ধি পেয়ে মনে করো 50 হয়। এক দ্রব্য 100 হলে ওয়াই দ্রব্য 100, এক দ্রব্য 50 হলে তখন ওয়াই দ্রব্য হচ্ছে 140, এবং এক দ্রব্য 0 হলে তখন মনে করো ওয়াই দ্রব্য হচ্ছে 150। এভাবে আমরা লিখতে পারি, কেমন? এবং এখানে আমরা মিশ্র লিখবো, মিশ্র। তো মিশ্রের মধ্যে আমরা এভাবে লিখবো যে প্রথমত হচ্ছে আমাদের মিশ্র এ বি সি ডি ই, আমরা তিনটা মিশ্র লিখবো, ঠিক আছে? তোমরা সবাই শেয়ার ডান লিখছো, শেয়ার করছো তোমরা সবাই? ঠিক আছে, তোমরা কোনোদিন শেয়ার করো না, একদিনে শেয়ার করো না কেউ। এখানে আমাদের সাথে এখন 30 জনের মতো ক্লাস করতেছে, শুধু 30 জন, চিন্তা করে দেখো, তোমরা কি শুধু 30 জন? তোমরা 30 জনে 30টা শেয়ার করলে তো এখানে 50 জন 100 জন ক্লাস করে, তোমরা একজনও শেয়ার করো না, তুমি তার ক্লাস দিব না, কি বলো? আমরা এখানে হচ্ছে
আমরা এখানে এই সূচি থেকে রেখা আঁকবো, যেটাকে আমরা উৎপাদক সীমানা রেখা বলি। তো এখানে তুমি ভূমি অক্ষ এবং লম্ব অক্ষে যেটা ইচ্ছে সেটা ধরতে পারবে। অর্থাৎ তুমি যদি চাও যে ভূমি অক্ষে তুমি x ধ্রুব ধরবা, এবং তুমি যদি চাও যে লম্ব অক্ষে তুমি হচ্ছে y ধ্রুব ধরবা। তো এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি x ধ্রুব কি ধরবা, x অক্ষে কি ধরবা বা y অক্ষে কি ধরবা। অর্থাৎ তুমি ভূমি অক্ষে কি ধরবা বা লম্ব অক্ষে কি ধরবা সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। কেউ যদি চাও যে না স্যার আমি হচ্ছে x ধ্রুব যেটা সেটা উপরের দিকে ধরবো, y ধ্রুব নিচের দিকে ধরবো, কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো ধরতে পারবা। চলে আসি এরপর আমরা এখানে আঁকবো যে x ধ্রুব। এখানে দেখো সংখ্যা আছে 150, 140, 150, 0। তো x ধ্রুবের সর্বোচ্চ সংখ্যা আছে এখানে 150, সর্বনিম্ন হচ্ছে 0। তার মানে আমাদেরকে এই এক সপ্তাহের মধ্যে 150 পর্যন্ত কভার করতে হবে। তাহলে কি এখানে আমরা এক এক করে ধরবো? তাহলে তো 150 টা করে করতে হবে। তাহলে কত করে ধরবো? তাহলে কি আমরা এখানে 100 করে ধরবো, 100, 200? তাহলে তো দুইটা ঘর করতে হবে শুধু। না, আমাদেরকে এমন ভাবে ঘরের সংখ্যা নিতে হবে যাতে আমাদের যে ঘরের সংখ্যা অতিরিক্ত হয়ে না যায় বা অতিরিক্ত কম যেন হয়ে না যায়। কেমন? তাহলে চলো আমরা এখানে 50 করে ধরি, সাপোজ 50 করে। তাহলে ধরো 50, 100, 150 মনে করো। তাহলে 50, 100, 150 এটা হচ্ছে আমাদের এক্স গ্রুপের উৎপাদন বা এক্স গ্রুপ আমরা ধরেছি। এখানে যে সংখ্যাগুলো আছে হুবহু সেই সংখ্যাগুলো নাও বসতে পারে, অনেক সময় বসে যখন সেম দূরত্ব মেনটেন হয়। যেমন ধরো 10 10 করে মনে করো বৃদ্ধি পাইছে বা 5 5 করে হ্রাস পাইছে, তখন আমরা সেম লিখতে পারতাম। কিন্তু এখানে তো একটা একটা একবার 10 কমছে, একবার 5 কমছে, একবার 20 কমছে, একবার 50 কমছে। তো তুমি চাইলে কিন্তু এখানে যত আছে তত সংখ্যাগুলো এখানে বসাতে পারবে না, তোমাকে একটা নির্দিষ্ট অনুপাত লাগাতে হবে। তো আমরা 50 করে পার্থক্য ধরলাম। অন্যদিকে লম্বকের দিকে যে আমরা দেখতেছি y দেবো, সেটা হচ্ছে 0, 50, 100, 140, 150। তো এটার ক্ষেত্রে আমাদেরকে এটার ক্ষেত্রে সেম, আমরা যেটা 150 সর্বোচ্চ এবং সর্বনিম্ন 0, এবং এখানে মানে পার্থক্যগুলো সেম না বা পার্থক্যগুলো নির্দিষ্ট হারে হচ্ছে না। তো আমরা নিজেদের মতো করে একটা পার্থক্য অনুযায়ী যাব। মনে করো আমরা এখানে হচ্ছে 50 করে পার্থক্য ধরবো। তাহলে এখানে চলে আসছি আমরা 50, 100, আমরা ধরলাম 150। তাহলে এখানে হবে 50, 100, 150। ওকে। তো চলো এখন আমরা বিন্দুগুলো বের করব। বিন্দুগুলো বের করব কেমন করতেছি আমরা দেখো। বিন্দুগুলো হচ্ছে আমরা প্রথমত দেখো x ধ্রুব যখন 50, 150, y ধ্রুব 0। x ধ্রুব যখন 150, y ধ্রুব কত বলছি 0। x ধ্রুব 150 হলে y ধ্রুব 0 হলে সেই বিন্দুটা অনেকেই করতে জানো না, সেটা আমরা একটু দেখিয়ে দিই কেমনে করবা। x ধ্রুব যদি 150 হয়, এই x ধ্রুব যদি 150 হয়, 150, তখন y ধ্রুব হচ্ছে 0। তার মানে এই y ধ্রুব 0 অবস্থায় x ধ্রুব 150, তার মানে প্রথম বিন্দু হবে এই জায়গায় x ধ্রুব 150, তবে y ধ্রুব তখন কত 0। কেমন? 0 অবস্থায় 150। চলে আসি 2 নাম্বারটায়। 2 নাম্বার বলছে x ধ্রুব 140 হলে y ধ্রুব হচ্ছে 50। তার মানে x ধ্রুব যদি 140 হয়, y ধ্রুব 50। এখন 50 তো এখানে আছে y ধ্রুব, কিন্তু এদিকে তো 140 নাই, কি করব? 140 না থাকলে তুমি আইডিয়া করতে পারবা, এখানে 100 যদি হয়, এখানে 150 হয়, 140 মনে করো এইটুকুতে। তাহলে আমরা এখান থেকে এইটা হবে আমাদের দ্বিতীয় বিন্দু। ওকে, আমরা দ্বিতীয় বিন্দু দিলাম। তারপরে চলে আসি x ধ্রুব বলতে 100, y ধ্রুব তখন 100। তার মানে x ধ্রুব 100, y ধ্রুব 100, এটা হচ্ছে আমাদের পরের বিন্দু। তো এই বিন্দুটা আমরা রাখতেছি এখানে, 100 সাথে এদিকে 100 হবে, তো বিন্দুটা এখানে হবে। এরপরে চলে আসো, এটা হচ্ছে 50, এদিকে 50 সাথে এদিকে হবে 140। অর্থাৎ x ধ্রুব 50 হলে দেখো, এই x ধ্রুব যদি 50 হয়, এদিকে হবে 140। তাহলে এখানে যদি 150 হয়, 140 মানে এইটুক, এটা লিখছি। ওকে, এরপরে চলে আসো। এরপর হচ্ছে x ধ্রুব যদি 0 হয়, এই x ধ্রুব যদি 0 হয়, y ধ্রুব হচ্ছে 150। এই x ধ্রুব যদি কত হয় বলো, 0 হয়, y ধ্রুব হচ্ছে 150, এটা হচ্ছে পরের বিন্দুটা। এখন আমরা এই বিন্দুগুলো সবগুলোকে যোগ করব। এটা বুঝছো সেটা? 0 এর সাথে 150, অর্থাৎ এই x ধ্রুব যদি 0 হয়, y ধ্রুব 150, বিন্দুটা হচ্ছে এটা। এখন আমরা সবগুলো বিন্দু ফ্রি হ্যান্ডে যোগ করবো। ফ্রি হ্যান্ড মানে হচ্ছে জাস্ট হাত দিয়ে যোগ করবা, কোনো স্কেল ইউজ করবা না। এটাকে আমরা বলে থাকি পিপিসি কার্ভ, পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। আমরা বিন্দু দিয়ে ফেলি একটু, যেমন x ধ্রুব 50, 150, y ধ্রুব 0, সেই বিন্দুটা হচ্ছে এ বিন্দু। সেখানে একটা আমি বিন্দু দিচ্ছি এ, বি, সি, ডি, ই। এই যে আমরা যে বিন্দুগুলো পেয়েছি এখানে ধরেছি মিশ্র, সেগুলো আমরা লিখে ফেললাম। এই এ বি সি ডি বিন্দু যোগ করলে কিন্তু উৎপাদক সীমার রেখাটা হয়ে যাচ্ছে। ওকে, আমরা সবাই একটা কাজ করি, আমরা সবাই এটার ব্যাখ্যাটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তোমরা কি লিখছো আমার সাথে? করছো?
তৌফিক বলছে উই নিড ইউর ক্লাস ভাইয়া। তো তোমরা তো একটা 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 বান্দা, একটা আমার বান্দারা তো কি করো না, একটা বান্দাও শেয়ার করো না, একটা বান্দাও কি করো না, বন্ধুদেরকে মেনশন করো না। তোমরা নিজেরাই পড়তে চাও, বাট আরেকজনকে তোমার বন্ধুকে পড়ার সুযোগ করে দাও না। তোমরা সবাই যদি একটা একটা করে শেয়ার করো, তাহলে এখানে কতটা শেয়ার হইতে তখন, বলো তো আমাকে। অনেকগুলো শেয়ার হইতো না? কই, আমি তো শেয়ার দেখতে পাই না। আমার ক্লাসে, তোমার ক্লাসে তুমি একলা সেটা ঠিক আছে, তুমি তোমার ফেসবুকে শেয়ার করবা। তোমার ফেসবুকে শেয়ার করলে অটোমেটিকলি বাজে তোমার অনেক অনেকে আছে তোমার সেম এজে, তাদের কাছে যাবে ভিডিওটা, তাই না? তোমাদের আগ্রহ থাকতে হবে, তখনই তো আমার ভালো লাগবে, ক্লাস করাতে ভালো লাগবে, যখন মানুষ বেশি হবে, তাই না? আচ্ছা, চলে আসি আমরা। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের উৎপাদক সমানের রেখা। এই রেখাটার মধ্যে আমরা যদি এখন ব্যাখ্যাটা বলি যে কেমনে ব্যাখ্যা করতে হবে, আমাদের সাধারণত এইচএসসি পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় 3 নম্বরে আমাদেরকে বলা হয় যে একটা উৎপাদন সমানের রেখা আঁকো। তাহলে এভাবে করে সূচি দেওয়া থাকে, সেই সূচি থেকে আমরা রেখাটা আঁকবো 3 নম্বরে। আঁকার পর আমরা সেটাকে একটু ব্যাখ্যা করব। আমরা কি ব্যাখ্যা করব? আমরা লিখবো যে এই চিত্রটা আমরা কিভাবে এঁকেছি সেটা আমরা ব্যাখ্যা করতে হবে। তো সেক্ষেত্রে ব্যাখ্যার ক্ষেত্রে তোমরা লিখতে পারো এইভাবে করে। আমরা একটু, আমি বলতেছি ভালো করে খেয়াল করো। বলবা চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরে এ বি সি ডি ই উৎপাদক সমানের রেখা অঙ্কন করা হলো। আবার বলছি, চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরে এ বি সি ডি ই উৎপাদক সমানের রেখা অঙ্কন করা হলো। যেখানে আমরা দেখতে পাই এক্স দ্রব্যের উৎপাদন 150 হলে ওয়াই দ্রব্যের উৎপাদন 0। এখানে দেখলে বুঝবা, এক্স দ্রব্যের উৎপাদন 150 হলে ওয়াই দ্রব্যের উৎপাদন 0, সে প্রাপ্ত বিন্দু হচ্ছে এ বিন্দু। আবার এক্স দ্রব্যের উৎপাদন 140, 150 শূন্য হলে ওয়াই দ্রব্যের উৎপাদনও যথাক্রমে 50, 100, 140, 150, এবং সেই প্রাপ্ত বিন্দুগুলো হচ্ছে বি সি ডি ই। এখন এ বি সি ডি ই এই বিন্দুদ্বয় যদি আমরা যোগ করি, তাহলে আমরা উৎপাদক সমানা রেখা পাই। ক্লিয়ার? প্রতিবাদ বলেছে আমাদের, আসসালামু আলাইকুম স্যার, চট্টগ্রাম থেকে এসেছি। আচ্ছা, আঞ্জুমান আভা বলেছে, আচ্ছা, মেনশন করেছে, ধন্যবাদ। শেয়ার ডান বলেছে, যারা যারা শেয়ার করছো অনেক অনেক ধন্যবাদ, আর যারা শেয়ার করছো না, ঠিক আছে, তোমরা শেয়ার করবা, সবাই শেয়ার করবা, একটা একটা শেয়ার করে দিবা, ঠিক আছে? তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই উৎপাদক সীমানার সূচি থেকে আমরা একটা উৎপাদক সীমানার রেখা আঁকলাম। এটা আমাদের 3 নম্বরে প্রশ্ন আসবে যে উৎপাদক সীমানার রেখা আঁকো। শুধু রেখা আঁকতে বলে শুধু রেখাকে ছেড়ে দিলে হবে না, এটা আমাদের ব্যাখ্যা লিখতে হবে। ক্লিয়ার? চলে আসি আমরা 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আমাদেরকে যেটা করে সাধারণত সেটা হচ্ছে এই টপিকের 4 নম্বর প্রশ্ন যেটা করবে, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এখানে। 4 নম্বর টপিক বলবে, 4 নম্বর অঙ্কে বলবে যে এক দ্রব্যের উৎপাদন যদি 100 হয়, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন 140 করা যাবে কিনা। মনে কর প্রশ্ন করলো এক দ্রব্যের উৎপাদন যদি 100 হয়, ওয়াই দ্রব্যের উৎপাদন 140 করা যাবে নাকি যাবে না। অর্থাৎ এই বিন্দুতে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করা, অথবা বলতে পারে এই বিন্দুতে উৎপাদন করা যাবে কিনা। এটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন আসবে, বুঝছো? 3 নম্বর উৎপাদন সময়টা থাকতে বলবে, 4 নম্বর বলবে যে এক দ্রব্য উৎপাদন 100 হলে ওয়াই দ্রব্য উৎপাদন 140 করা যাবে কিনা। তো এক্ষেত্রে আমরা এই সূচির মধ্যে, মানে এই যে চিত্রটা আঁকছি, এই চিত্রটা আমরা 4 নম্বরে গিয়ে আবারও আঁকবো, বুঝছো? আমরা 4 নম্বরে গিয়ে কি করবো, সেম চিত্রটা আবার আঁকবো। তবে সেখানে ব্যাখ্যা লিখবা না, ব্যাখ্যাটা এই বিন্দুগুলো নিয়ে লিখবা। এমনি ব্যাখ্যা লেখার দরকার নেই, জাস্ট চিত্রটা আবার আঁকবা। সেম চিত্র মনে করো আমি 4 নম্বরে গিয়ে আবারও আঁকছি, ধরে নিছো যে 4 নম্বরে গিয়ে আমরা এই চিত্রটা আবার আঁকলাম। আঁকার পর আমরা এই বিন্দুটা বের করি যে এক দ্রব্য 100, ওয়াই দ্রব্য 140 হলে আসলে উৎপাদন করা যাবে কিনা। দেখো, এক দ্রব্য যদি 100 হয়, ওয়াই দ্রব্য যদি 140 হয়, তাহলে সেই বিন্দুটা কোথায় তোমাকে সেটাকে বের করতে হবে। এক দ্রব্য 100 হলে, ওয়াই দ্রব্য 140 হলে সেই বিন্দুটা হচ্ছে এক দ্রব্য যদি 100 হয়, ওয়াই দ্রব্য হচ্ছে 140, এক দ্রব্য যদি 100 হয়, ওয়াই দ্রব্য হচ্ছে 140, এদিকে 100, এদিকে 140, তার মানে বিন্দুটা দেখো সবাই, এই যে এখানে 140 এর সাথে এটা 140 ছিল কিন্তু, বুঝছো? আর এদিকে 100। তো এটা হচ্ছে আমাদের বিন্দুটা, সেই বিন্দুটা মনে করো এখানে এফ বিন্দু মনে করো। এখানে এ বি সি ডি ই পর্যন্ত লিখছি, তো তাই এখানে এরপরে এফ লিখলাম। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি এক দ্রব্য 100 হলে, ওয়াই দ্রব্য 140 হলে সেই বিন্দুটা উৎপাদন সময় রেখার বাইরে চলে যাচ্ছে।
তোমাদের একটা কথা বলছিলাম যে উৎপাদন সীমানার রেখা পর্যন্ত আমরা সর্বোচ্চ উৎপাদন করতে পারি, এর বাইরে কিন্তু উৎপাদন করা যায় না। তাহলে আমাদের যদি পরীক্ষা আসে যে এক দ্রব্য 100 y দ্রব্য 140 উৎপাদন করা যাবে কিনা, তাহলে আমরা বলবো যে এক দ্রব্য 100 y দ্রব্য 140 হলে সেই প্রাপ্ত বিন্দুটা উৎপাদন সীমারেখার বাইরে চলে যাচ্ছে, যেটা f দ্বারা আমরা এখানে কি করেছি, এক দ্বারা আমরা এখানে চিহ্নিত করেছি। সেই f বিন্দুর উৎপাদন সীমারেখা যেহেতু বাইরের বিন্দু, এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, এটাকে আমরা অর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু বলে থাকি। আবার বলছি, এই উৎপাদন সীমারেখার বাইরে যদি কোনো একটা বিন্দু পাওয়া যায়, যদি বলে সেই বিন্দু উৎপাদন করা যাবে কিনা, সে যেদিকেই হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, বলবো যে সেই বিন্দু উৎপাদন করা যাবে না। কেন উৎপাদন করা যাবে না? কারণ হচ্ছে সেই বিন্দু উৎপাদন করা যাবে না এই জন্য আমরা যেন উৎপাদন সীমারেখা রেখা পর্যন্ত আমরা আমাদের যে সম্পদ আছে বা আমাদের যে সীমিত সম্পদ এবং চলতি আছে তা দ্বারা আমরা সর্বোচ্চ এই উৎপাদন সীমারেখা রেখা পর্যন্ত উৎপাদন করতে পারবো। এর বাইরে কিন্তু আমরা চাইলে আর উৎপাদন করতে পারবো না। তাই আমরা বলবো এই এফ বিন্দু যেহেতু উৎপাদন সীমারেখার বাইরে চলে যাচ্ছে, এই বিন্দু উৎপাদন সম্ভব নয়, এটাকে অর্জনযোগ্য বা অশুভ উৎপাদন বিন্দু বলা হয়ে থাকে। আবার আমাকে যদি বলা হয় যে শুধু একটা বিন্দু না বলে যদি আমাদেরকে বলা হয় দুইটা বিন্দু, মনে করে বললো যে আবার বললো x দ্রব্য 100 y দ্রব্য 140 ও x দ্রব্য 100 এবং যদি বলে যে y দ্রব্য 50 উৎপাদন করা যাবে কিনা, 50 উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করা বা উৎপাদন করা যাবে কিনা, উৎপাদন করা যাবে কিনা। তাহলে অর্থাৎ একটা বিন্দু না বলে বা একটা সংমিশ্রণ না বলে আরেকটা বলতে x দ্রব্য 100 y দ্রব্য 50 করা যাবে কিনা, তাহলে আমরা সেই বিন্দুটা এখানে বের করার চেষ্টা করি। x দ্রব্য 100 y দ্রব্য কত বলতে 50, তার মানে আমি যদি সেই বিন্দুটা এখানে করার চেষ্টা করি, এই চিত্রের মধ্যে আঁকার চেষ্টা করি, তাহলে রেখাটা কোথায় হবে, x দ্রব্য 100 y দ্রব্য 50, তার মানে বিন্দুটা হবে এখানে 100, এদিকে 50, এদিকে 100, বিন্দুটা হবে এই জায়গাটাতে, তাই না? এখানে যে কোনো জায়গায় হইতে পারে, নো প্রবলেম। এটাকে মনে করি আমরা জি দ্বারা প্রকাশ করলাম, এই রেখাটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, এটাকে আমরা প্রকাশ করলাম জি দ্বারা। তো এই বিন্দুটা আর কি, যেটা উৎপাদন সীমারেখার ভিতরে, তাই না? মাথায় রাখবা এই উৎপাদন সীমারেখার ভিতরে যে কোনো জায়গায় হইতে পারে সেই বিন্দুটা। তো যে কোনো জায়গায় হোক না কেন, এই বিন্দুটা উৎপাদন সীমারেখার ভিতরে কিনা সেটা দেখবা। যদি উৎপাদন সীমারেখার ভিতরে হয় কোন একটা রেখা, কোন একটা বিন্দু, তাহলে আমরা বলি সেই বিন্দুতে উৎপাদন করতে, সেই বিন্দুতে এই বিন্দুতে উৎপাদন করতে পারবে, বাট উৎপাদন করলেও যে সম্পদের সর্বোচ্চ ব্যবহার বা যে পূর্ণ ব্যবহার, সেই পূর্ণ ব্যবহার হয় না। বিষয়টা কেন আমি তোদেরকে বলি, যেমন আমি তোদেরকে সূত্র যদি দেখাই, এই সূত্রের মধ্যে দেখতে পাচ্ছ যখন এক দ্রব্য উৎপাদন 100 হইছে, তখন y দ্রব্য উৎপাদন করতে পারার কথা কত 100, কিন্তু বলতেছে এক দ্রব্য 100 হলে y দ্রব্য করতে বলতেছে 50, তার মানে y দ্রব্য আমি করতে পারতাম 100, কিন্তু বলতেছে 50 করতে। দেখো এক দ্রব্য 100 হলে y দ্রব্য 50, তার মানে এক দ্রব্য 100 হলে y দ্রব্য 100 করতে পারতাম, কিন্তু বলতেছে তার চেয়ে কম করতে। তার মানে কি, তার মানে আমি আমার যে সম্পদ বা আমার যে ক্যাপাসিটি আছে তার চেয়ে আমি কম উৎপাদন করতেছি। তো এটাকে বলা হয় যে সম্পদের পূর্ণ নিয়োগ বা পূর্ণ ব্যবহার হয় না। তো এই বিন্দুতে উৎপাদন করা যাবে যদিও, কিন্তু এটা করবে না। কেন করবে না? কারণ এটার ফলে সম্পদের পূর্ণ ব্যবহার হবে না বা অপচয়কে নির্দেশ করে বলা হয় এই বিন্দুটাকে। আবার এই বিন্দুকে আমরা বেকারত্ব বিন্দু বলে থাকি। প্রশ্ন স্যার এটাকে বেকারত্ব বিন্দু কেন বলে? কারণ তুমি দেখতে পাচ্ছ আমরা যতটুকু উৎপাদন করতে পারতাম তার চেয়ে কম করতেছি। তার মানে কি, তার মানে হচ্ছে উৎপাদন যদি কম হয় আমাদের লাভ কম হবে, প্রফিট কম হবে সেই দেশে, তাই না? প্রফিট কম হলে কি হবে, মুনাফা যদি কম হয় আর কি ব্যবসায়ীদের, যেহেতু উৎপাদন কম হচ্ছে প্রফিট কম হবে, প্রফিট কম হলে টাকা সঞ্চয় কম হবে, সঞ্চয় কম হলে মূলধন গঠন কম হবে, মূলধন গঠন কম হলে বিনিয়োগ কম হবে, বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম হবে, আর কর্মসংস্থান কম হলে বেকারত্ব দেখা দিবে। তাহলে সেন্টেন্সটা আবার একবার শোনো, কি কি হয়। প্রথমত আমি যদি যত উৎপাদন করতে পারতাম তার সাথে যদি কম উৎপাদন করি, যত উৎপাদন করতে পারতাম তার সাথে যদি কম উৎপাদন করি, তাহলে তো হচ্ছে আমাদের মুনাফা কম হবে, মুনাফা কম হলে সঞ্চয় কম হবে, টাকা যদি আমি মুনাফা কম করতে পারি আমি টাকা জমাতে পারবো কম, আর টাকা কম জমালে মূলধন গঠন কম হয়, আর মূলধন গঠন কম হলে বিনিয়োগ কম হয়, নতুন নতুন জায়গা, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান বা নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টি হয় না, বিনিয়োগ কম হয়, বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম হয়, আর কর্মসংস্থান কম হলে বেকারত্ব দেখা দেয়। তাই এই যে বিন্দুকে আমরা বেকারত্ব বিন্দু বলে থাকি। তাহলে স্পষ্ট কথা, উৎপাদন সীমারেখার বাইরে হলে সেটাকে অর্জনযোগ্য বিন্দু বলি, উৎপাদন সীমারেখার ভিতর হলে সেটাকে আমরা সম্পদের অপূর্ণ ব্যবহার বা এটাকে আমরা বেকারত্ব বিন্দু বলি বা বেকারত্ব নির্দেশ করে এই বিন্দু দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা দুইটা বিন্দু সম্পর্কে আলোচনা করলাম। পরীক্ষায় এটা আসবেই মাস্ট,
যে একটা সূচি থেকে প্রথমে চিত্র আঁকতে বলবে 3 নম্বরে, 4 নম্বরে বলবে এক দ্রব্য উৎপাদন এত ওয়াই দ্রব্য এত হলে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করা বা উৎপাদন করা যাবে কিনা সেটা ব্যাখ্যা করো। তাহলে সেক্ষেত্রে আমরা উৎপাদন সম্পর্কের বাইরে হলে বলবো অর্জনযোগ্য, ভিতরে হলে বলবো আমাদের হচ্ছে সম্পদের দক্ষ ব্যবহার হবে না বা হচ্ছে অপচয়কে নির্দেশ করবে বা বেকারত্বকে নির্দেশ করবে। এখন দেখো যদি বলে যে এই এ বি সি ডি ই এই বিন্দুগুলোর উপরে, অথবা মনে করতে পারো যে এই রেখাটার উপরে যদি বলে যে এই বিন্দু উৎপাদন করা যাবে কিনা, এই সাদা যে বিন্দুগুলো আমি দিচ্ছি এই বিন্দুগুলো উৎপাদন করা যাবে কিনা, মানে উৎপাদন সম্পর্কের উপরের বিন্দু, বাইরে নয় কিন্তু উপরের বলছি। তার মানে বোঝাবে যে এ বি সি ডি ই অথবা এই রেখাটার উপরে যদি কোনো একটা বিন্দু উৎপাদন করার কথা বলে, তাহলে আমরা বলবো এটার মাধ্যমে এই বিন্দু উৎপাদন করলে সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করবে। কারণ আমরা বলছি এই উৎপাদন সীমানা রেখা দ্বারা বোঝাই এই দুটো উৎপাদন আমরা সর্বোচ্চ কত উৎপাদন করতে পারবো সেটা। তাই এই এ বি সি ডি ই এই বিন্দুগুলোর উপরে অথবা এই রেখাটার উপরে যখনই উৎপাদন করার কথা বলা হবে তখন আমরা বলবো সম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করবে। আর উৎপাদন সীমারেখার বাইরের বিন্দু বললে অর্জনযোগ্য, ভিতরের বিন্দু বললে উৎপাদন করা যাবে কিন্তু সেটা ফলে সম্পদের দক্ষ ব্যবহার হবে না বা অপচয়কে নির্দেশ করবে বা বলতে পারি বেকারত্বকে নির্দেশ করবে। তোমরা কি বুঝতে পেরেছো আমার কথা? ক্লিয়ার? ফারহানা ইয়াসমিন বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। আচ্ছা, তৌফিক বলেছে ইটস আপ টু ইউ, ধরা যাবে। আচ্ছা, যেকোনো সংখ্যা এক্স এবং ওয়াই দ্রব্যের যেকোনো সংখ্যা ধরা যাবে। দেখো এক্স এবং ওয়াই দ্রব্যের এই সংখ্যাগুলো তোমার পরীক্ষায় দেওয়া থাকবে, সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। তো আমি এখানে একটা তোমাদেরকে ট্রিক্স বলেছি এই জিনিসটার আর কি। তো একটা আমরা গান কিন্তু সবাই শুনি, সেই গানটা হচ্ছে বকুল ফুল বকুল ফুল। তোমরা কি শুনেছো বকুল ফুল গানটা? তো এই বকুল ফুল গানের একটা একটা লাইন হচ্ছে এরকম, কি বলা হয় যে যার সাথে যার লেনা দেনা, ঠিক আছে, সেই তো মজা লুটেলো, তাই না? অর্থাৎ যার সাথে যার কি, সরি যার সাথে যার লেনা দেনা বলতেছে, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো, অর্থাৎ যার সাথে যার ভালোবাসা আছে সেই মজা লুটবে, তাই না? এখানেও সেম, তুমি সূচির মধ্যে একটু তাকাও, সূচির মধ্যে বলছে এক দ্রব্যের উৎপাদন 100 হলে ওয়াই দ্রব্য 100 করা যাবে, কিন্তু আমাদেরকে যদি বলা হয় এক দ্রব্য 100 হলে ওয়াই দ্রব্য 140 করো, তার মানে এক দ্রব্যের সাথে এক দ্রব্য 100 হলে ওয়াই দ্রব্য 100, এই দুইজনের সাথে সম্পর্ক, এই দুইজন একজনের সাথে একজনের সম্পর্ক। কিন্তু তার চেয়ে যদি বেশি উৎপাদন করতে বলে, এক দ্রব্য 100 হলে ওয়াই দ্রব্য 100 করা যাবে কিন্তু তার চেয়ে বেশি উৎপাদন করতে বলতেছে, তার মানে রেখাটা অবশ্যই উৎপাদন সীমারেখার বাইরে চলে যাবে। কারণ আমরা বলছি এক দ্রব্য 100 হলে ওয়াই দ্রব্য 100 করা যায় কিন্তু তার চেয়ে বেশি উৎপাদন করতে বলতেছে, তার মানে রেখাটা উৎপাদন সীমারেখার বাইরে চলে যাবে। আবার যদি এক দ্রব্য 100 হলে ওয়াই দ্রব্য যদি তার চেয়ে কম করতে বলে, এক দ্রব্য 100 হলে ওয়াই দ্রব্য 100 করা যাবে কিন্তু বলছে তার চেয়ে কম করো, তার মানে যার সাথে যার লেনা দেনা তার সাথে কি হচ্ছে না, যার সাথে যার ভালোবাসা তার সাথে কি হচ্ছে না, যে মজা লুটতে পারতেছে না। এখানে 100 তে 100 হইলে তখনই কি হইতো, পারফেক্ট হইতো এবং সেটার মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার হইতো বা বলতে পারো যে উৎপাদন সীমারেখার উপরে হইতো বিন্দুটা। ক্লিয়ার? তাহলে 100 সাথে যদি 140 বলে তাও হবে না, এটা উৎপাদন সীমারেখার বাইরে চলে যাবে, অর্জনযোগ্য হয়ে যাবে বা অসম উৎপাদন বৃদ্ধি হয়ে যাবে। আর 100 যদি হয় এক দ্রব্য, ওয়াই দ্রব্য যদি তার চেয়ে কম, মানে ওয়াই দ্রব্য 100 করতে পারবো তার চেয়ে যদি কম উৎপাদন করতে বলে এক দ্রব্য 100 অবস্থায়, তার মানে সেটা উৎপাদন সীমারেখার ভিতরে চলে আসবে। বুঝতে পেরেছি আমরা? একটু বলতো সবাই ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখলাম যে উৎপাদন সীমারেখার একদম ইনস এন্ড আউট সবকিছু আমি বলেছি, একদম বিস্তারিতভাবে বলেছি। তো এটার এখন ব্যাখ্যা কেমনে দিবা, অর্থাৎ এই দুইটা বিন্দু তোমাকে এখন ব্যাখ্যা দিতে হবে 4 নম্বরে গিয়ে। এই দুইটা বিন্দুর ব্যাখ্যা হচ্ছে এখন আমি যা বলছি তাই কেমনে লিখবা, লিখবা হচ্ছে এখানে আবার ওই এবিসিডি ব্যাখ্যা দিতে হবে না, মানে বিবিসি রেখার ব্যাখ্যা দিতে হবে না, ব্যাখ্যা দিতে হবে ওই দুইটা বিন্দু। বলবো যে প্রশ্ন মধ্যে এক দ্রব্য এক উৎপাদন 100 হলে ওয়াই দ্রব্য উৎপাদন 140 হলে সেই বিন্দুটা উৎপাদন সীমারেখার বাইরে চলে যাচ্ছে, যেটা হচ্ছে এফ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা জানি উৎপাদন সীমারেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব নয়, যেহেতু আমাদের সম্পদ সীমিত, কেমন? তো এটাকে আমরা বলি অর্জনযোগ্য বিন্দু। তবে এখানে একটা কথা আছে, এফ বিন্দু উৎপাদন তখনই করা যাবে যদি কোনো কারণে ওই দেশে বা ওই অর্থনীতির যদি স্থায়ী যে সম্পদগুলো আছে, যে চলতি সম্পদগুলো আছে, সেই সম্পদ এবং চলতি যে প্রযুক্তিগুলো আছে সেগুলো যদি কোনো কারণে বৃদ্ধি হয়, তাহলে হয়তো এক বিন্দু উৎপাদন করা যেতেও পারে। এভাবে লিখতে পারো যে এক বিন্দু অর্জনযোগ্য, তবে যদি সম্পদ বা চলতি প্রযুক্তির পরিবর্তন হয় বা বৃদ্ধি হয় তখন হয়তো এক বিন্দু উৎপাদন করা যেতে পারে। অন্যদিকে এক দ্রব্য উৎপাদন 100 হলে ওয়াই দ্রব্য 50 হলে সেই বিন্দুটা উৎপাদন সীমারেখার ভিতরে হচ্ছে। আমরা যেন উৎপাদন সীমারেখার ভিতরে কোনো বিন্দু উৎপাদন করা যায়, তবে এটার ফলে সম্পদের দক্ষ ব্যবহার হয় না
বা অপচয়কে নির্দেশ করে, বা বলতে পারো বেকারত্বকে নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে বেকারত্ব কেন্দ্র। ক্লিয়ার? তাহলে এই দুইটা বিন্দু উৎপাদন করা, এটাতে তো যাবে না, এটাতে যাবে, তবে সেটার ফলে সম্পদের দক্ষ ব্যবহার হবে না। এই তো এটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এই উৎপাদন সম্ভার রেখা সম্পর্কে আরো দু একটি ইনফরমেশন তোমাদেরকে আমি দিই। চলো আমরা টপিকে যাই, সেখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, তাহলে বুঝতে পারবা। আমরা যেখানে পড়ছিলাম আর কি, আমরা এই উৎপাদন সম্ভার রেখা পড়ছিলাম, উৎপাদন সম্ভার রেখার সূত্র, দেন সেখান থেকে চিত্র আঁকবা। আশা করি তোমরা পারবা। তো এইটা আমি তিনটা এখন বিন্দুর কথা বলছি, তিনটা পয়েন্টের কথা বলছি, সেই তিনটা পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। তোমরা যারা একটা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে এটা তোমাদের নোট করে রাখতে পারো। যখনই পরীক্ষায় বলবে যে কোন একটা বিন্দু বাইরের বিন্দু বা ভিতরের বিন্দু বা উপরের বিন্দু, তাহলে তোমরা যেন সেটা ব্যাখ্যা করতে পারো সুন্দর মতো। ঠিক আছে? বুঝতে পেরেছি আমরা? ওকে, চলে আসি আমরা যেটা, সেটা হচ্ছে এরপরে দেখো, অর্থনৈতিক আমাদের যে এখন উৎপাদন সীমা রেখা আসছে, সেই উৎপাদন সীমা রেখা দ্বারা একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, একটা দেশের অর্থনীতি কি হচ্ছে, সমৃদ্ধি হচ্ছে, নাকি অর্থনৈতিক মন্দা হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি কিভাবে। ওই যে চিত্রটা এখানে আমি এখানে আবার রাখতেছি, দেখো। মনে করো যে 2000, একটু বড় করে দিই, এভাবে চিন্তা করো। মনে করো যে আমি যদি বলি 2000, এটা হচ্ছে 2010 সালে, 2010 সালে এটা হচ্ছে একটা দেশের উৎপাদন সীমার রেখা। 2011 সালে যদি এই উৎপাদন সীমার রেখা ডান দিকে শিফট করে, 2011 সালে যদি এটা ডান দিকে যায়, তখন আমরা বলে থাকি যে এটার ফলে সেই দেশে অর্থনীতি কি হচ্ছে, সমৃদ্ধি হচ্ছে। মানে যখন ডান দিকে শিফট, মানে উৎপাদন সীমা রেখা বাড়বে যখন। আবার যদি 2011 সালে উৎপাদন সীমা রেখা উল্টো যদি কমে যেত, তাহলে আমরা বলবো সেই দেশে অর্থনীতি কি হচ্ছে, মন্দা চলতেছে। তাহলে একটা দেশে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে নাকি অর্থনৈতিক মন্দা হচ্ছে, সেটা কিন্তু আমরা এই উৎপাদন সীমা রেখা দেখে বুঝতে পারি। যদি সেই দেশে 2010 সালে এটা থাকতো, এটা মনে 2010 সালে পরবর্তী বছর মনে করো যে ডান দিকে শিফট করছে, 11 সালে বৃদ্ধি পাইছে, তাহলে আমরা বলবো সেই দেশে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে। আর যদি বাম দিকে চলে আসে, কমে যায়, ছোট হয়ে যায়, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক মন্দা হচ্ছে সেই দেশে। ওকে, তো এটা দ্বারা আমরা বুঝতে পারবো উৎপাদন সীমা রেখা দ্বারা। আরেকটা দেখাই তোমাদেরকে, আরেকটা অ্যাপ্লিকেশন দেখাই উৎপাদন সীমা রেখা দ্বারা আর কি। তো দেখো এটা, সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ। অর্থাৎ একটা দেশের অর্থনৈতিক অবস্থা কেমন, সেটা তুমি উৎপাদন সীমা রেখার শেপটা দেখলে বুঝতে পারবা। কিভাবে? যেমন এখানে যে চিত্র আছে, এই চিত্রের মধ্যে লক্ষ্য করবা সবাই, এখানে যে চিত্র আছে, এই চিত্রটার মধ্যে এই যে এ এ যে রেখাটা আছে, এ এ যে রেখাটা আছে, এই রেখাটা বা এই উৎপাদন সীমার রেখাটা কাদের বা কোন দেশের, এবং বিবি এই উৎপাদন সীমার রেখাটা কোন দেশের, সেটা কিন্তু তোমাকে দেখেই বুঝতে হবে। যেমন একটাতে যদি এ হয়, তার মানে এখানে দেখা যাচ্ছে, এ যদি আমি চিন্তা করি, তার মানে দেখা যাচ্ছে এখানে শিল্পদ্রব্য তারা একটু বেশি উৎপাদন করতেছে, শিল্পদ্রব্য দিকে একটু বেশি, আর কি মানে কৃষিদ্রব্য দিকে একটু কম আছে। তার মানে এটা একটা উন্নত দেশের উৎপাদন সীমা রেখা হবে এরকম। তার মানে আমি যদি বলি যে বাংলাদেশের উৎপাদন সীমা রেখা কেমন হবে, তাহলে বাংলাদেশের উৎপাদন সীমা রেখা হবে এরকম। অর্থাৎ সেখানে বাংলাদেশের ক্ষেত্রে কৃষিদ্রব্য একটু বেশি উৎপাদন হবে, আর যেটা শিল্পদ্রব্য, সেই শিল্পদ্রব্য কি হবে, একটু কম উৎপাদন হবে। অন্যদিকে যদি আমেরিকার মতো দেশ হয়, সেক্ষেত্রে শিল্পদ্রব্য বেশি উৎপাদন হবে, কৃষিদ্রব্য কি হবে, কম উৎপাদন হবে। অর্থাৎ সেক্ষেত্রে এর মতো হবে উন্নত উন্নত দেশের ক্ষেত্রে। আর অনুন্নত বা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কৃষি প্রধান যেগুলো দেশ, সেগুলোর ক্ষেত্রে হবে এরকম। ক্লিয়ার? তাহলে কৃষি প্রধান দেশ হলে হবে এরকম, আর যদি শিল্প প্রধান হয় তাহলে এরকম। অর্থাৎ উন্নত দেশের ক্ষেত্রে হয় কৃষি শিল্পদ্রব্য বেশি উৎপাদন হয়, কৃষিদ্রব্য কম। আর উন্নয়নশীল বা উন্নত দেশের ক্ষেত্রে শিল্পদ্রব্য কম কিন্তু কৃষিদ্রব্য বেশি উৎপাদন করা হয়। তাহলে আমরা উৎপাদন সম্পর্কে শেপ দেখে বুঝতে পারবো যে সেটা কোন ধরনের দেশের ক্ষেত্রে হচ্ছে। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে আহ উৎপাদন সীমানা রেখা তো আমরা বুঝতে পেরেছি। এরপর আমাদের যে টপিকটা হয়, সেই টপিকটাকে আমরা বলে থাকি যে মৌলিক অর্থনৈতিক সমস্যা। কেমন? তো এই টপিকটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে পড়বো না। নেক্সট ক্লাসে আমরা এই মৌলিক অর্থনৈতিক সমস্যাটা আমরা পড়বো ইনশাল্লাহ। তো তোমরা এভাবে করে ক্লাস করলে তো আমাদের ক্লাসে ইচ্ছেই করবে না, বুঝছো? তোমরা এত মানে 27-26-এর শিক্ষার্থীরা এত মানে অলস কেন? তোমাদের আগের যারা ব্যাচ ছিল, তারা তো বললেই শেয়ার করে দিত, তারা বললেই কিন্তু একসাথে আমরা 200 জন 300 জন স্টুডেন্ট ক্লাস করতাম, বুঝছো? তো তোমরা ক্লাস শেয়ার করো না কেন, বলো তো একটু আমাকে।
ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব। মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে এটুকু বলতে, আজকে যা পড়াইছি এখান থেকে অবশ্যই একটা তোমাদের এইচএসসি পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষা বলো, একটা থেকে অবশ্যই থাকবে উৎপাদক সম্ভাবনা রেখা থেকে। যদি মিলাই দেখবা যে পরীক্ষা আমি যেটা বলছি সেই কথাটা হয় কিনা, ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। পরবর্তী ক্লাসটা কখন হবে সেটা আমাদের পেজে একটু অ্যাক্টিভ থাকবা। আর তোমরা যারা 26-এর আছো, 26-এর যারা আছে আমাদের কিন্তু 10 তারিখ থেকে অ্যাডভান্স ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। তো এখন যারা ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যাও। 1599 টাকা করছি। ফার্স্ট ইয়ারটা পুরোটা আমরা কমপ্লিট করে দিব। ফার্স্ট ইয়ার প্রত্যেকটা পড়ালেখা যারা টিচার আছে তোমরা সবাই চেনো, প্রায় সবাই যারা তোমাদের সিনিয়র আছে তারা হয়তো সবাই চেনে। তো পড়ালেখা কেমন সার্ভিস দেয় কি না দেয় সবকিছু তোমরা তাদের কাছ থেকে জানতে পারবা। তো আমাদের হচ্ছে ক্লাসটা 10 তারিখ থেকে শুরু হবে, ব্যাচের ক্লাস, ঠিক আছে? অলরেডি যারা অনেক ভর্তি হয়ে গেছে, তো তোমরা যারা ভর্তি হন দ্রুত ভর্তি হয়ে যাও, 10 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ওকে, এই আর কি কথা। তো দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।